গত 8 মাস আগে ইসরায়েল একবার একতরফাভাবে হামলা করলো এবং পরবর্তীতে এই হামলার প্রেক্ষিতে ইরানও সমুচিত জবাব দিয়েছে বলে বলা হলো। তো ওই হামলাটা কি ছিল ইরানের শাসন ব্যবস্থা, ইরানের রাষ্ট্র ব্যবস্থা, তার প্রতিরক্ষা শক্তি সেটাকে দুর্বল করে দিয়ে আজকে যে চূড়ান্ত যে জায়গাটায় তারা পৌঁছানোর চেষ্টা করছে, এইটার ক্ষেত্র তৈরি করার চেষ্টা হয়েছিল? হ্যাঁ, এটা একটা চেষ্টা হয়েছিল। আসলে ওই সময় ইসরায়েল মনে করেছিল যে আমরা এই আক্রমণে ইরানকে ধরাশায়ী করে দিতে পারবো। এই যুদ্ধটাকে ইতিহাসে বলা হচ্ছে 12 দিনের যুদ্ধ। এই যুদ্ধে পরবর্তীতে ইসরায়েল দেখেছে এত সহজ না ব্যাপারটা, এবং তাদের তো জানেন যে তাদের যে আয়রন ডোম যেভাবে ওই যে এগুলো নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, আক্রমণগুলো, তার জন্য যে ব্যয়, আর সেই ক্ষেত্রে ইরান খুব কম সহজ মূল্যে যে মিসাইলগুলো তৈরি করেছে, সেইগুলোকে ফেস করতে যে বলা যায় অর্থনৈতিকভাবে তারা একদম দেউলিয়া হয়ে যায়। সেই কারণেই সে কিন্তু সারেন্ডার করেছে, কিন্তু সারেন্ডারটা এভাবে করে সে আমেরিকার কাছে প্রস্তাব করে যে যুদ্ধটাকে যেন তারা থামায়। তো এই আর কি, এটা তারা মনে করেছিল যে আমরা জয়লাভ করবো, আসলে তারা পারেনি, এটা পরাজয় বরণ করে আমেরিকার মাধ্যমে তারা থেমেছে। কিন্তু তারা এই ফাঁকে তারা প্রস্তুতি নিয়েছে। আর ইরান তো যুদ্ধের জন্য তারা সবসময় প্রস্তুত, কারণ ইরান তো আজকে থেকে ইরান পৃথিবীর আক্রমণের লক্ষ্যবস্তু না। আমরা জানি সেই অ্যানসিয়েন্ট পৃথিবী, প্রাচীন যুগেও আমরা দেখেছি ইরানের পর আক্রমণ হয়েছে, সেই গ্রিকদের আক্রমণ হয়েছে, রোমানদের আক্রমণ হয়েছে, আমরা মধ্যযুগেও দেখেছি এখানে আক্রমণ হয়েছে, আরব তুর্কিদের আক্রমণ হয়েছে, সেলজুকদের আক্রমণ হয়েছে, এমনকি আধুনিক যুগেও আমরা দেখেছি অ্যাংলো রুশদের আক্রমণ হয়েছে, আমরা এগুলো দেখেছি। এবং সর্বশেষ মার্কিন সহযোগিতায় সাদ্দামও একদম সদ্য স্বাধীন ইরানের উপরে যুদ্ধ চালিয়ে দিয়েছিল। এবং সেই 79 সাল থেকে আজকে পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েল নানাভাবে ইরানকে যুদ্ধের মধ্যেই রেখেছে। ফলে ইরান অলওয়েজ যুদ্ধের জন্য প্রস্তুতি আছে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে ইসলামী শাসন ব্যবস্থা যেটা ইরানে কার্যকর আছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকে বলছিলেন যে এই শাসন ব্যবস্থা আয়াতুল্লাহদের যে শাসন ব্যবস্থা, তার ভাষায় এই শাসন ব্যবস্থার অবসান ঘটাতে হবে। এই শাসন ব্যবস্থার কি অবসান ঘটাতে পারে বা সেরকম কোনো সম্ভাবনা আপনি দেখছেন? আচ্ছা, এই শাসন ব্যবস্থার অবসান তারা প্রথমে কেন ঘটাতে চাচ্ছে, এর রসায়নটা কি? সেটা হচ্ছে যে এদের জীবন ব্যবস্থা ইনসাফভিত্তিক জীবন ব্যবস্থা। এখানে শরিয়া বলে একটা কথা আছে, রাষ্ট্র এবং শরিয়ার মধ্যে দার্শনিক বিতর্ক আছে। পুঁজিবাদী দুনিয়া হচ্ছে রাষ্ট্র দ্বারা চালিত হয়, আর রাষ্ট্রে বলা হয় জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী, জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ সার্বভৌম। আর শরিয়াতে বলা হয় আল্লাহ সার্বভৌম। তাহলে এটা কিন্তু দার্শনিকভাবে একটা বিরোধ আছে, যেটা রাষ্ট্র এবং শরিয়ার ক্ষেত্রে। শরিয়া নিয়ে আমাদের অনেক ভুল বোঝাবুঝি আছে। শরিয়া আসলে প্রকৃতির আইন, প্রকৃতির আইন, যেটাকে আমরা বলি আল্লাহর আইন, যেটা হাজার হাজার বছর ধরে মানুষের নিয়মের মধ্য দিয়ে এই ব্যবস্থাটা চলে এসেছে। তো এর সাথে রাষ্ট্র যায় না। ইসলাম কিন্তু উম্মার কথা বলে, মানব জাতির কথা বলে, আর রাষ্ট্র কিন্তু জাতীয়তাবাদের কথা বলে। ফলে এটা একটা দার্শনিক বিরোধ আছে, রাজনৈতিক বিরোধ আছে। সেই কারণে তারা বিরোধ করে। কেন? যে এই যে জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থা যদি মানুষকে আকৃষ্ট করে, তাহলে পশ্চিমাদের যে ভোগবাদী জীবন ব্যবস্থা সেটা থ্রেটের মধ্যে পড়ে। ব্যক্তির পুঁজির সীমাহীন, বিলাসের সীমাহীন যে জৌলুস, তাকে থ্রেট করে, তাকে আক্রমণ করে। ফলে এইটা খুবই তাদের ওই দার্শনিক জায়গা থেকে তারা এই বিরোধটা করে। তো সেই কারণেই এই বিরোধটা চলছে, এবং এটা সমাধান হবে যেদিন কোনো একটা পক্ষ সত্যিকার অর্থে জয়লাভ করবে। অর্থাৎ ভোগবাদীরা যদি জয়লাভ করে, ভোগবাদী দুনিয়া হবে, হ্যাঁ, সেখানে হ্যাভ এবং হ্যাভ নট থাকবে। সারা পৃথিবীর মানুষের জন্মই হবে শুধু দাসত্ব করার জন্যে, হ্যাঁ। আর যদি ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা হয়, আল্লাহর আইন, যাকে আমরা বলছি শরিয়া, মানে প্রকৃতির আইন যদি প্রতিষ্ঠিত হয়, তখন মানুষ জীবনের জয়গান গাবে। তথাকথিত জাতীয়তাবাদের ভূখণ্ড ছাড়িয়ে সে উম্মার কনসেপ্টে সারা দুনিয়ার মানুষের স্বার্থে সে কথা বলবে। এই লড়াইটা এখন চলছে আর কি।